আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকে কেন্দ্র করে সবসময় গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকের এই লেকচারে আমরা আন্তর্জাতিক অংশ নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ এই লেকচার থেকে আপনারা 70 থেকে 80% কমন পাবেন পরীক্ষাতে। তাছাড়া আমাদের চ্যানেলে গিয়ে 47তম বিসিএসকে কেন্দ্র করে যে সকল লেকচারগুলো দেওয়া হয়েছিল, বাংলা গ্রামার, বাংলা সাহিত্য, ইংলিশ গ্রামার, ইংলিশ লিটারেচার, বাংলাদেশ বিষয়াবলী, ভূগোল, সুশাসন, মূল্যবোধ, বিজ্ঞান ও আইসিটি, এই লেকচারগুলো ভালোভাবে আপনারা পড়ে ফেলবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। এখানে স্টার চিহ্নিত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই সেগুলো আপনারা একাধিকবার পড়ে ফেলবেন। প্রথমে হচ্ছে বৈশ্বিক ইতিহাস। ওয়েস্টফালিয়া চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1648 সালে স্বাক্ষরিত হয়। প্রথমে পর্যায়ক্রমে আমরা সালগুলো পড়ে ফেলবো, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে ওয়েস্টফালিয়া চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1648 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। গৌরবময় বিপ্লব কোন সালে সংঘটিত হয়? 1688 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। ওয়েস্টফালিয়া চুক্তির প্রায় 40 বছর পর গৌরবময় বিপ্লব হয় এবং গৌরবময় বিপ্লবের 1 বছর পরেই বিল অব রাইটস সেটা প্রণীত হয় 1689 খ্রিস্টাব্দে। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কবে শুরু হয়? 1775 খ্রিস্টাব্দে শুরু হয়। ফরাসি বিপ্লব কবে সংঘটিত হয়? এটা খুব গুরুত্বপূর্ণ। 1789 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। ফরাসি বিপ্লব সংঘটিত হয় 1789 খ্রিস্টাব্দে। প্রথম মহাযুদ্ধ শুরু হয় 1914 সালে এবং শেষ হয় 1918 সালে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম অনুষ্ঠিত হয় 1930 খ্রিস্টাব্দে। দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয় 1939 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 1945 খ্রিস্টাব্দে। সেই বছরেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল গঠিত হয় 1945 সালে এবং সেই সালে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মাঝে স্নায়ুযুদ্ধ শুরু হয়, কোল্ড ওয়ার। তাহলে 1945 সালে গুরুত্বপূর্ণ 3টা জিনিস হয়। দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল গঠিত হয় এবং সেই সাথে স্নায়ুযুদ্ধ শুরু হয়। জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথি গ্রহণ করে? 1948 সালে। 1948 সালে জাতিসংঘ মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথি গ্রহণ করে। কখন এবং কোথায় আইইউসিএন প্রতিষ্ঠিত হয়? আইইউসিএনের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। তাহলে এটি প্রতিষ্ঠিত হয় 1948 সালে এবং ফ্রান্সে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। তাহলে 1948 সালে 2টা জিনিস হয়। জাতিসংঘ মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথি গ্রহণ করে এবং সেই সাথে আইইউসিএন প্রতিষ্ঠিত হয়। আইইউসিএন প্রতিষ্ঠিত হয় হচ্ছে ফ্রান্সে। ভারত এবং চীনের যুদ্ধ সংঘটিত হয় 1962 সালে। 1971 সালে গ্রিন পিস যাত্রা শুরু করে। এর পরের বছর 1972 সালে বাংলাদেশ আইএলও অর্থাৎ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে। ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় 1975 সালে। জাতিসংঘ সমুদ্র আইন স্বাক্ষরিত হয় 1982 সালে এবং 1982 সালে মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায়। স্নায়ুযুদ্ধ শেষ হয় 1991 খ্রিস্টাব্দে। স্নায়ুযুদ্ধ শুরু হয়েছিল দ্বিতীয় মহাযুদ্ধ যে বছর শেষ হয় সেই বছর অর্থাৎ 1945 সালে, আর সেটি শেষ হয়, এই স্নায়ুযুদ্ধ শেষ হয় 1991 খ্রিস্টাব্দে। ভারত বাংলাদেশ স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি স্বাক্ষরিত হয় 2011 সালে। বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় 2013 সালে। রাশিয়া ক্রিমিয়া দখল করে 2014 সালে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি কখন শেষ হবে? 2026 সালে। এটা অনেক গুরুত্বপূর্ণ
কারণ আগামী বছর এটা চুক্তি শেষ হবে। কোনটি প্রাচীন সভ্যতা? সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে, সবচেয়ে পুরনো, একদম সবচেয়ে পুরনো প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া। মেসোপটেমীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে? টাইগ্রিস ও ইউফ্রেটিস। মেসোপটেমীয় সভ্যতার আরেকটা নাম কি? দুই নদীর মধ্যবর্তী ভূমির সভ্যতা। স্টার মার্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সাথে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আসছে সেগুলো গুরুত্বপূর্ণ। মেসোপটেমীয়দের প্রধান আবিষ্কার কি? চাকা। মেসোপটেমীয়রা কোন ধরনের লিপি ব্যবহার করত? কিউনিফর্ম লিপি। তাহলে মেসোপটেমীয় সভ্যতা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারা হচ্ছে সবচেয়ে বেশি পুরনো সভ্যতা অর্থাৎ প্রাচীন সভ্যতা। তাদের এই সভ্যতা গড়ে ওঠে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। এজন্য তাদের এই সভ্যতার আরেকটা নাম হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমির সভ্যতা, এবং তাদের প্রধান আবিষ্কার হচ্ছে চাকা, এবং তারা যেই লিপি ব্যবহার করতো সেটার নাম হচ্ছে কিউনিফর্ম লিপি। এখন হচ্ছে সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা কোন অঞ্চলে ছিল? দক্ষিণ মেসোপটেমিয়ায়। সুমেরীয়দের প্রধান অবদান কি? লেখন পদ্ধতির উদ্ভাবন অর্থাৎ কিউনিফর্ম। ব্যাবিলনীয় সভ্যতার সবচেয়ে প্রাচীন রাজা কে ছিলেন? হাম্বুরাবি। এজন্য তাদের এই সভ্যতার আইন সংকলনের নাম হচ্ছে হাম্বুরাবির আইন। রাজার নাম অনুসারে এটা হয়েছে। ব্যাবিলন শহরের বিখ্যাত স্থাপনা হচ্ছে ঝুলন্ত উদ্যান, এজন্যই বলা হয় ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। আসিরীয় সভ্যতা কোন বিষয়ে বিখ্যাত ছিল? সামরিক শক্তি ও যুদ্ধ কৌশলে। মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে? নীল নদ। মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে? নীল নদ। মিশরীয়দের প্রধান স্থাপত্য কীর্তি হচ্ছে পিরামিড। মিশরীয় সভ্যতার লেখন পদ্ধতির নাম হচ্ছে হাইরোগ্লিফিক লিপি। হাইরোগ্লিফিক লিপি। সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে? সিন্ধু নদের তীরে। সিন্ধু সভ্যতার প্রধান নগর ছিল মহেঞ্জোদারো ও হরপ্পা। পারস্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? সাইরাস দ্য গ্রেট। গ্রিক সভ্যতা কোন নদীর তীরে? গ্রিকদের সবচেয়ে বিখ্যাত নগররাষ্ট্র কোনটি? অ্যাথেন্স। গ্রিক সভ্যতার প্রধান অবদান কি? গণতন্ত্র। গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে? প্রাচীন গ্রিসে। মায়া সভ্যতা আবিষ্কৃত হয় কোথায়? মধ্য আমেরিকায়। মায়া সভ্যতার প্রধান অবদান কি? ক্যালেন্ডার ও গণিত। মায়া সভ্যতা গুরুত্বপূর্ণ কারণ এটা নিয়ে এর আগে দুইটা বিসিএসে পরীক্ষাতে আসছিল, 43তম বিসিএসে এবং 44তম বিসিএসে। আর 44তম বিসিএসে আসছিল হচ্ছে প্রাচীন গ্রিস নিয়ে, আর 43-এ আসছিল মায়া সভ্যতা নিয়ে। তাহলে মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় কোথায়? মধ্য আমেরিকায়। মায়া সভ্যতার প্রধান অবদান কি? ক্যালেন্ডার ও গণিত। কোথায় ঐতিহাসিক ট্রয় নগরী অবস্থিত? তুরস্কতে। ইনকা সভ্যতা কোন দেশে ছিল? পেরুতে। ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? দক্ষিণ আমেরিকায়। ইনকা সভ্যতার প্রধান স্থাপত্য নিদর্শন কি? মাচু পিচু। তাহলে ইনকা সভ্যতা পেরুতে ছিল, তার মানে এটা তো দক্ষিণ আমেরিকাতে অবস্থিত, এবং এটার প্রধান স্থাপত্য নিদর্শন হচ্ছে মাচু পিচু। বার বিধি দ্য 12 টেবলস কি? এটা হচ্ছে রোমান আইনের একটা ভিত্তি। আকসুম সভ্যতা কোন মহাদেশে বিকাশ লাভ করে? আফ্রিকাতে। আফ্রিকার কোন দেশে ছিল এটা? কোন দেশের প্রাচীন রূপ? এটা হচ্ছে ইথিওপিয়ার। তাহলে আকসুম সভ্যতা ছিল কোন দেশে? ইথিওপিয়াতে। রেনেসা কোন দেশের মধ্যে প্রথম সূচনা হয়েছিল? ইতালিতে। কত শতকে শুরু হয়? 1400 শতকে। এর প্রধান বৈশিষ্ট্য ছিল মানবতাবাদ। ওয়েস্টফালিয়া চুক্তির মাধ্যমে কোন যুদ্ধের সমাপ্তি ঘটে? 30 বছরের যুদ্ধের সমাপ্তি ঘটে।
এটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়েস্টফালিয়া চুক্তির মাধ্যমে 30 বছরের সমাপ্তি ঘটে। আর এই ওয়েস্টফালিয়া চুক্তি হয় 1648 খ্রিস্টাব্দে। গৌরবময় বিপ্লবের ফলস্বরূপ ইংল্যান্ডের কোন রাজা ক্ষমতাচ্যুত হন? দ্বিতীয় জেমস। বিল অব রাইটস কোন দেশের সংবিধানের অংশ? ইংল্যান্ডের। শিল্প বিপ্লব কোন দেশে প্রথম শুরু হয়? ইংল্যান্ডে। শিল্প বিপ্লবের প্রধান শক্তি ছিল বাষ্প শক্তি। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের ফলে কোন দেশ স্বাধীন হয়? যুক্তরাষ্ট্র। ব্ল্যাক লাইভস ম্যাটার কি? এটা হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন। যুক্তরাষ্ট্রের গুয়ান্তেনামো বে ডিটেনশন ক্যাম্প কোথায় অবস্থিত? কিউবাতে। ফরাসি বিপ্লবের মূল স্লোগান কি ছিল? স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন কে? ভিআই লেনিন। 38তম বিশেষ পরীক্ষাতে আসছিল অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন কে? ভিআই লেনিন। 2 বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে কি বলা হয়? বাফার রাষ্ট্র। প্রথম আফিম যুদ্ধ কবে সংগঠিত হয়? 1839 থেকে 1842 খ্রিস্টাব্দে। এই 3 বছর ধরে প্রথম আফিম যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে জয়ী হয় ব্রিটেন। ক্রিমিয়া যুদ্ধ কবে সংগঠিত হয়? 1853 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং এটাও 3 বছর ধরে চলে। এই ক্রিমিয়া যুদ্ধে ব্রিটেনের মিত্র দেশ ছিল ফ্রান্স। ক্রিমিয়া যুদ্ধে তখন রাশিয়া পরাজিত হয়। পরবর্তীতে 2014 সালে তারা এই ক্রিমিয়াটাকে ইউক্রেনের কাছ থেকে আবার নিয়ে যায়, জয়ী হয় আবার যুদ্ধে। প্রথম মহাযুদ্ধের সময় কোন চুক্তির মাধ্যমে এই প্রথম মহাযুদ্ধ শেষ হয়? ভার্সাই চুক্তির মাধ্যমে। প্রথম মহাযুদ্ধের সময় কারা মিত্রশক্তি ছিল? ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া। অক্ষশক্তি ছিল জার্মানি, অস্ট্রো-হাঙ্গেরি, অটোম্যান সাম্রাজ্য। প্রথম মহাযুদ্ধ শেষে কোন সাম্রাজ্য ভেঙে যায়? অটোম্যান সাম্রাজ্য। প্রথম মহাযুদ্ধের পর কোন আন্তর্জাতিক সংগঠন গঠিত হয়? লিগ অব নেশনস। দ্বিতীয় মহাযুদ্ধের সূচনাকারী দেশ হচ্ছে জার্মানি। এই যুদ্ধের প্রধান কারণ হচ্ছে ভার্সাই চুক্তির অন্যায় শর্ত ও জার্মান আগ্রাসন। এই যুদ্ধের সময় অক্ষশক্তি ছিল জার্মানি, ইতালি, জাপান। জার্মানি, ইতালি, জাপান। আর মিত্রশক্তি ছিল ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন আর হচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন আর হচ্ছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মহাযুদ্ধে জাপানের আত্মসমর্পণ ঘটে কোন ঘটনার পর? হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার পরে তারা আত্মসমর্পণ করে। দ্বিতীয় মহাযুদ্ধ শেষে কোন আন্তর্জাতিক সংগঠন গঠিত হয়? জাতিসংঘ। দ্বিতীয় মহাযুদ্ধে নাৎসি দলের নেতা ছিলেন অ্যাডলফ হিটলার। দ্বিতীয় মহাযুদ্ধের শেষ কোন চুক্তির মাধ্যমে হয়? প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে এই দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয় 1947 সালে। স্নায়ুযুদ্ধ মূলত কার মধ্যে হয়েছিল? যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে হয়েছিল। স্নায়ুযুদ্ধের প্রধান বৈশিষ্ট্য কী? রাজনৈতিক ও সামরিক উত্তেজনা, কিন্তু সরাসরি যুদ্ধ নয়। স্নায়ুযুদ্ধের মূল কারণ কী ছিল? পুঁজিবাদ বনাম সমাজতন্ত্রের মতাদর্শের সংঘাত। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র নেতৃত্ব দেয় কোন জোটকে? ন্যাটোকে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ এসডিআই এর জনপ্রিয়
নাম কি ছিল? তারকা যুদ্ধ। সোভিয়েত ইউনিয়ন নেতৃত্ব দেয় কোন জোটকে? ওয়ার্স চুক্তি। স্নেহযুদ্ধের সময় প্রথম বড় সংঘাত কোনটি? বার্লিন অবরোধ। স্নেহযুদ্ধের সময় মহাকাশ প্রতিযোগিতার প্রথম উপগ্রহ কোনটি? স্পুটনিক 1। এটা তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়ন। স্নেহযুদ্ধের অবসানের প্রতীকী ঘটনা হচ্ছে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা। 1989 সালে এটা ভেঙে ফেলে। কোরিয়া যুদ্ধ সংঘটিত হয় কবে? 1950 থেকে 1953 খ্রিস্টাব্দ পর্যন্ত। কোরিয়া যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর কোরিয়া বনাম দক্ষিণ কোরিয়ার মধ্যে হয়েছিল। দক্ষিণ কোরিয়ার পক্ষে ছিল যুক্তরাষ্ট্র আর উত্তর কোরিয়ার পক্ষে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ছিল। সানশাইন পলিসি এর সাথে কোন দুটি দেশ জড়িত? উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। কোরিয়া যুদ্ধের ফলে কি ঘটে? কোরিয়া 38 ডিগ্রি অক্ষরেখায় বিভক্ত হয়। বার্লিন প্রাচীর কবে নির্মিত হয়? 1961 খ্রিস্টাব্দে নির্মিত হয়। এটি কবে ভেঙে ফেলা হয়? 1989 খ্রিস্টাব্দে। এই বার্লিন সংকট কোন যুদ্ধের অংশ ছিল? স্নেহযুদ্ধ। কিউবা সংকট কবে ঘটে? 1962 খ্রিস্টাব্দে। কিউবা সংকট কার কার মধ্যে ঘটেছিল? যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। এই সংকটের প্রধান কারণ ছিল কিউবায় সোভিয়েত ক্ষেপণাস্ত্র স্থাপন। সিয়াচেন হিমবার কোন দুই দেশের মধ্যে অবস্থিত? ভারত এবং পাকিস্তান। আফগান সোভিয়েত যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? এটা 10 বছর ধরে চলে। 1979 থেকে 1989 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় আফগানদের পক্ষে ছিল পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত কে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি? ন্যাশনাল ইউনিটি সরকার। ভিয়েতনাম যুদ্ধ কবে সংঘটিত হয়? এটা 20 বছর ধরে চলে। 1955 থেকে 1975 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যুদ্ধের প্রধান কারণ ছিল কমিউনিজম বনাম পুঁজিবাদী প্রভাব বিস্তার। এই যুদ্ধে জয়ী হলো উত্তর ভিয়েতনাম। কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়? তিউনিসিয়া থেকে। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ কবে হয়? 1948 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রথম আরব এবং ইসরায়েল যুদ্ধ কবে হয়? 1948 খ্রিস্টাব্দে। এবং আবার আরব ইসরায়েল যুদ্ধের মধ্যে 6 দিনের যুদ্ধ নামে পরিচিত ছিল কত সালের যুদ্ধ? 1967 খ্রিস্টাব্দের যুদ্ধ। তাহলে আরব এবং ইসরায়েলের প্রথম যুদ্ধ সংঘটিত হয় 1948 খ্রিস্টাব্দে এবং আরব ইসরায়েলের মধ্যে 6 দিনের যে যুদ্ধ সংঘটিত হয় সেটা হয় 1967 সালে। কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? জর্ডান ও মিশর। রুশ বিপ্লব কবে ঘটে? 1917 খ্রিস্টাব্দে। এই বিপ্লবের প্রধান নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন। এই বিপ্লবের ফল কি? সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা। কোন দেশে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? ভিয়েতনামে। তাশখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত এবং পাকিস্তান। তাহলে ভিয়েতনামে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা আছে। আর হচ্ছে তাশখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত এবং পাকিস্তান। চীনের গণপ্রজাতন্ত্রী কবে প্রতিষ্ঠিত হয়?
49 খ্রিস্টাব্দে চীনের বিপ্লবী নেতার নাম ছিল মাও সেতুং। নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে, ভারত এবং চীন? নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে, ভারত এবং চীন? চীন কোন আফ্রিকান দেশে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করে? জিবুতি। তাহলে চীনের সামরিক ঘাঁটি জিবুতিতে অবস্থিত। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কি? উইঘুর। নেকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট? চীনের সাথে। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? উইঘুর। সামন্তবাদ কোন ইউরোপের দেশে প্রথম সূত্রপাত হয়? ইতালিতে। এবং রেনেসাঁও প্রথম ঘটে ইতালিতে। ইরানি বিপ্লব কবে সংঘটিত হয়? 1979 খ্রিস্টাব্দে। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত, তা কবে স্বাক্ষরিত হয়? 4 জুলাই 2015 সালে। ইরানি বিপ্লবের ফলে কে ক্ষমতায় আসেন? আয়াতুল্লাহ খোমেনি। ইরানি বিপ্লবের ফলে কি হয়? ইসলামী প্রজাতন্ত্রী ইরান প্রতিষ্ঠিত হয়। চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং। চীনের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মাউন্ট এভারেস্ট। এটা চীনের সীমান্তে অবস্থিত। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রস্তাব করেছে চীন। চীনের প্রধান নদী হচ্ছে ইয়াংজে ও হুয়াংহো, এই দুটো হলো প্রধান নদী। চীনের সরকারি ভাষা হচ্ছে মান্দারিন চাইনিজ বা মান্দারিন ভাষা। শ্রীলঙ্কার কোন সমুদ্র বন্দর চীনের নিকট 99 বছরের জন্য লিজ দেয়া হয়েছে? হাম্বানটোটা। পিংপং এর অর্থ কী, বা এটা কোন খেলার সাথে সংযুক্ত? টেবিল টেনিসের সাথে সংযুক্ত। চীনের মুদ্রার নাম কি? ইউয়ান। চীনের রাজনৈতিক ব্যবস্থা কি? একদলীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র। তিব্বত কি? তিব্বত একটি উপত্যকা। এলিফ্যান্ট পাস কোথায় অবস্থিত? শ্রীলঙ্কাতে অবস্থিত। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা গুরুত্বপূর্ণ। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালারই একটা অংশ। এটার উচ্চতা হচ্ছে 8586 মিটার, বা মনে রাখা সহজ 85-86 মিটার, 8586 মিটার। ফুট হিসাব করলে 28,169 ফুট, 28,169 ফুট। ভারতের প্রধান নদী কোনটি? গঙ্গা। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে অবস্থিত। ভারত গুগলকে কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে? স্ট্রিট ভিউ। ভারতের সর্বোচ্চ বিচারালয় কোনটি? ভারতের সুপ্রিম কোর্ট। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ভারত স্বাধীনতা লাভ করে 1947 খ্রিস্টাব্দে। নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। মিনস্কো কোন দেশের রাজধানী? বেলারুশ। বেলারুশের রাজধানী হচ্ছে মিনস্কো। কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? নেপাল ও ভারত। কালাপানি নেপাল ও ভারত এই দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড। নেপালের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? নেপালের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। নেপালের সরকার ব্যবস্থা কি? সংসদীয় গণতন্ত্র। নেপালের মুদ্রা কি? নেপালি রুপি। কোন দেশের সমুদ্র বন্দর নেই? নেপালের সমুদ্র বন্দর নেই। মিয়ানমারের প্রধান ধর্ম কোনটি? বৌদ্ধ ধর্ম। মিয়ানমারের মুদ্রা হচ্ছে কিয়াত। ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া। ভিক্টোরিয়া ডেজার্ট অস্ট্রেলিয়াতে অবস্থিত। যুক্তরাজ্যের প্রধান নদী হচ্ছে থেমস নদী। আকাবাকি এটা একটা সমুদ্র বন্দর।
ট্রাফালগার স্কোয়ার কোথায় অবস্থিত? ইংল্যান্ডে অবস্থিত। তাহলে ট্রাফালগার স্কোয়ার ইংল্যান্ডে অবস্থিত। আকাবা একটা সমুদ্র বন্দর। যুক্তরাজ্যের প্রধান নদী হচ্ছে থেমস নদী। ভিক্টোরিয়া ডেজার্ট হলো, এটা হলো অস্ট্রেলিয়াতে অবস্থিত। আর কোন দেশের সমুদ্র বন্দর নাই? নেপালের সমুদ্র বন্দর নাই। ট্রাফালগার স্কোয়ারের অবস্থান ইংল্যান্ডে। যুক্তরাজ্যের মুদ্রা হচ্ছে পাউন্ড স্টার্লিং। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি, এটা কিন্তু নিউ ইয়র্ক না। যুক্তরাষ্ট্রের প্রধান নদী হচ্ছে মিসিসিপি। কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? অস্ট্রিয়া। অস্ট্রিয়া বাল্টিক অঞ্চলে অবস্থিত না। ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। ভুটানের প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। সরকার ব্যবস্থা হচ্ছে সাংবিধানিক রাজতন্ত্র, তারা রাজতন্ত্র। ভুটানের প্রধান নদী হচ্ছে পাঞ্চু নদী। তাই ভুটানের সরকার ব্যবস্থা হচ্ছে সাংবিধানিক রাজতন্ত্র, প্রধান নদী হচ্ছে পাঞ্চু নদী। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? এডেন উপসাগরের পাশে অবস্থিত। আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। আফগানিস্তানের মুদ্রা হচ্ছে আফগানি। আফগানিস্তানের প্রধান নদী হচ্ছে হেলমন্দ নদী। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ইন্দোনেশিয়ার জাতীয় খেলা। মালদ্বীপের রাজধানী কোনটি? মালে। প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। সরকার ব্যবস্থা হচ্ছে প্রেসিডেন্সিয়াল প্রজাতন্ত্র। মুদ্রা হচ্ছে রুফিয়া। অবস্থান হচ্ছে ভারত মহাসাগরে। বান্দা আচেহ কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়াতে। পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ ইয়র্কে। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছিল? সিয়েরা লিওন। এখন হচ্ছে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধানদের নাম। চীনের রাষ্ট্রপতি হচ্ছেন শি জিনপিং। জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন শিগেরু ইশিবা। শিগেরু ইশিবা। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির নাম হচ্ছে লি জাই মিয়ং। লি জাই মিয়ং। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হচ্ছেন কিম জং উন। কিম জং উন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন প্রাবো সুবিয়ান্ত। প্রাবো সুবিয়ান্ত। ভিয়েতনামের রাষ্ট্রপতি হচ্ছেন লুং কুয়াং। মিয়ানমারের রাষ্ট্রপতি হচ্ছেন মিন অং লাইং। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন কেয়ার স্টারমার। কেয়ার স্টারমার। ফ্রান্সের রাষ্ট্রপতি হচ্ছেন ইমানুয়েল ম্যাক্রো। ইমানুয়েল ম্যাক্রো। ইতালির প্রধানমন্ত্রী হচ্ছেন জর্জিয়া মেলোনি। জর্জিয়া মেলোনি। স্পেনের প্রধানমন্ত্রী হচ্ছেন পেদ্রো সানচেজ। পেদ্রো সানচেজ। বেলারুশের রাষ্ট্রপতি হচ্ছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কানাডার প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি। মার্ক কার্নি। মেক্সিকোর রাষ্ট্রপতি হচ্ছেন ক্লাউডিয়া শেনবাউম। ক্লাউডিয়া শেনবাউম। ব্রাজিলের রাষ্ট্রপতি হচ্ছেন লুইস ইনাসিও লুলা দা সিলভা। লুইস ইনাসিও লুলা দা সিলভা। আর্জেন্টিনার রাষ্ট্রপতি হচ্ছেন আলবার্তো ফার্নান্দেস। কিউবার রাষ্ট্রপতি হচ্ছেন মিগুয়েল দিয়াস কানেল। মিগুয়েল দিয়াস কানেল। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হচ্ছেন নিকোলাস মাদুরো। নিকোলাস মাদুরো। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হচ্ছেন সিরিল রামাফোসা। সিরিল রামাফোসা।
নাইজেরিয়ার রাষ্ট্রপতি হচ্ছেন মুহাম্মাদু বুহারি। ইথিওপিয়ার রাষ্ট্রপতি হচ্ছেন সাহলেওয়ার্ক জাউদে। কেনিয়ার রাষ্ট্রপতি হচ্ছেন ইউরু কেনিয়াত্তা। মিশরের রাষ্ট্রপতি হচ্ছেন আবদেল ফাত্তাহ আল সিসি। মরক্কোর প্রধানমন্ত্রী হচ্ছেন আজিজ আখানুচ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্থনি আলবেনিস। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন ক্রিস্টোফার লাকসন। জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে? অ্যাঞ্জেলা মার্কেল। ভারত ও চীনের বিরোধপূর্ণ সীমান্ত কোনটি? আকসাই চীন ও অরুণাচল প্রদেশ। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তের নাম কি? ডুরান্ড লাইন। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তের নাম হচ্ছে ডুরান্ড লাইন। চীন ও ভিয়েতনামের বিরোধপূর্ণ সীমান্ত কোন নদী বরাবর? মেকং নদী সীমান্ত বরাবর। চীন ও জাপানের মধ্যে কোন দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে? সেনকাকু নিয়ে বিরোধ রয়েছে। লাইন অফ কন্ট্রোল কোথায় অবস্থিত? লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তান কাশ্মীর সীমান্তে অবস্থিত। পৃথিবীর সর্বোচ্চ অক্ষরেখা হলো উত্তর মেরু। পৃথিবীর সর্বনিম্ন অক্ষরেখা হচ্ছে দক্ষিণ মেরু। রেড ক্লিফ লাইন কি? ভারত ও পাকিস্তানের বিভাজনের সীমারেখা। রেড ক্লিফ লাইন হচ্ছে ভারত ও পাকিস্তানের বিভাজনের। রেড ক্লিফ লাইন কি? ভারত ও পাকিস্তানের বিভাজনের সীমারেখা। ভারতের পূর্ব সীমা রেখা কোন দেশ দিয়ে ঘেরা? বাংলাদেশ, ভুটান, মিয়ানমার। ভারতের পশ্চিম সীমারেখা কোন দেশ দিয়ে ঘেরা? পাকিস্তান। আফগানিস্তানের উত্তর সীমারেখা কোন দেশ দিয়ে ঘেরা? তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান। চীনের দক্ষিণ সীমারেখা কোন দেশ দিয়ে ঘেরা? ভারত, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? সুইডেন। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? বাবেল-মান্দেব প্রণালী। ব্লু লাইন কি? লেবানন ও ইসরায়েল সীমান্ত নির্ধারণের জন্য জাতিসংঘের মানচিত্র রেখা। নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছে বাস্তববাদ। 2015 সালে প্যারিসে অনুষ্ঠিত COP21-এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল? 196। ল অব দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে গণ্য? 200 নটিক্যাল মাইল। সনোরা লাইন কোথায় অবস্থিত? মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্তে। নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত কোনগুলি? সল্ট, এনপিটি, সিটিবিটি। অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ চুক্তি, এটিটি। আর্মস ট্রেড ট্রিটি গৃহীত হয় 2013 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে। প্রচলিত উদ্দেশ্য হচ্ছে প্রচলিত অস্ত্রের অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ। এটিটি এর ফুল ফর্ম হচ্ছে আর্মস ট্রেড ট্রিটি। TPNW এর ফুল মিনিং হচ্ছে ট্রিটি অন দ্য প্রহিবিশন অফ নিউক্লিয়ার উইপেন্স। এটি গৃহীত হয় 2017 সালে, কার্যকর হয় 2021 সালে। এর উদ্দেশ্য হচ্ছে পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করার প্রথম আন্তর্জাতিক আইন। এনপিটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এনপিটি এর ফুল মিনিং হচ্ছে, ফুল ফর্ম হচ্ছে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি।
এটি 1968 সালে গৃহীত হয়, 1970 সালে কার্যকর হয়। এর উদ্দেশ্য হচ্ছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারকে উৎসাহিত করা। সিটিবিটি এর ফুল ফর্ম হচ্ছে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। এটা গৃহীত হয় 1996 সালে, কিন্তু এখনও এটা কার্যকর হয়নি। এর উদ্দেশ্য হচ্ছে যে কোনো ধরনের পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করা। আইএনএফ ট্রিটি, ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি। এটা স্বাক্ষর হয় 1987 সালে ইউএসএ এবং ইউএসএসআরের মধ্যে। তখন ইউএসএর সরকার প্রধান ছিল রোনাল্ড রিগান, আর ইউএসএসআরের মধ্যে ছিল মিখাইল গর্বাচেভ। এই আইএনএফ ট্রিটি, এটার উদ্দেশ্য ছিল মাঝারি পাল্লার পারমাণবিক মিসাইল ধ্বংস। 2019 সালে ইউএসএ এবং রাশিয়া এই চুক্তি থেকে সরে যায়। এবিএম ট্রিটি, এবিএম এর ফুল মিনিং হচ্ছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি এটা স্বাক্ষরিত হয়, আইএনএফ এর আগেই এটা স্বাক্ষরিত হয় 1972 সালে। এটাও ইউএসএ এবং ইউএসএসআর এর মধ্যে স্বাক্ষরিত হয়। এর উদ্দেশ্য ছিল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সীমিত রাখা, যাতে অস্ত্র ভারসাম্য বজায় থাকে। 2002 সালে ইউএসএ এই চুক্তি থেকে সরে যায়। এবার হচ্ছে স্টার্টের ফুল মিনিং হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। এই স্টার্টের মধ্যে 3টা ভাগ আছে, স্টার্ট 1, স্টার্ট 2 এবং সেই সাথে হচ্ছে নিউ স্টার্ট। স্টার্ট 1 গৃহীত হয় 1991 সালে ইউএসএ এবং ইউএসএসআর এর মধ্যে। এটি ছিল কৌশলগত পারমাণবিক অস্ত্র সংখ্যা কমানো। স্টার্ট 2 এটা 2 বছর পরে হয় 1993 সালে, ইউএসএ এবং রাশিয়ার মধ্যেই হয়। মাল্টিপল ওয়ারহেড নিষিদ্ধ করা হয়। নিউ স্টার্ট এটা 2010-এ গৃহীত হয় এবং 2011-তে কার্যকর হয়। এটাও ইউএসএ রাশিয়ার মধ্যে হয় এবং এটা 2026 সাল পর্যন্ত থাকবে। এটা হচ্ছে পারমাণবিক অস্ত্র সীমিত রাখার চুক্তি এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা 2026 সালে এটা সীমা পার হয়ে যাবে। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এই নিউ স্টার্ট এটা কবে গৃহীত হয়, কবে কার্যকর হয়, কোন 2 দেশের মধ্যে হয় এবং এটা কিসের চুক্তি। গৃহীত হয় 2010 সালে, কার্যকর হয় 2011 সালে। এই চুক্তি হয় ইউএসএ এবং রাশিয়ার মধ্যে। চুক্তিটা হচ্ছে 2026 সাল পর্যন্ত পারমাণবিক অস্ত্র সীমিত রাখবে এই 2 দেশ। আর স্টার্টের ফুল মিনিং হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। সল্টের পূর্ণরূপ হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স বা ট্রিটি। সল্টের মধ্যে ভাগ আছে 2টা, সল্ট 1, সল্ট 2। এই সল্টের ট্রিটিগুলো স্টার্টের আগে হয়েছিল, কারণ স্টার্টের ট্রিটি শুরু হয়েছিল 1991 সালে, 1991, 1993, 2010। আর সল্টের হয়েছিল যে দুইটা হচ্ছে 1972 সালে, আরেকটা হচ্ছে 1979 সালে। তাহলে 1972 সালে সল্ট 1 হয়, যেখানে ইউএসএ এবং ইউএসএসআর বা রাশিয়া এর মধ্যে প্রথম চুক্তি হয়। সেই চুক্তিটা হয় পারমাণবিক অস্ত্র সীমাবদ্ধকরণে প্রথম চুক্তি। তারপর সল্ট 2 হয় প্রায় 7 বছর পর, 1972 সালের পরে 1979 সালে হয় পারমাণবিক অস্ত্র সীমাবদ্ধকরণ চুক্তি হয়। এবং এখানে ইউএসএ পরে অনুমোদন দেয়নি, তবে অনেক শর্ত মেনে চলে পরবর্তীতে তারা। এটার পরে হচ্ছে অটোয়া ট্রিটি। এটা হচ্ছে মাইন ব্যান ট্রিটি। অটোয়া ট্রিটির আরেকটা নাম মানে হচ্ছে ল্যান্ড মাইন ব্যবহার করা নিষিদ্ধ করা হয় এবং এটা গৃহীত হয় 1997 সালে। তারপর হচ্ছে অ্যান্টার্কটিক
ট্রিটি, এটা গুরুত্বপূর্ণ। এটা 1959 সালে স্বাক্ষরিত হয়, কার্যকর হয় 1961 সালে। বেশিরভাগ ট্রিটি হচ্ছে স্বাক্ষরিত হওয়ার এরপরে কার্যকর হয় 2 বা 3 বছর পরে সাধারণত। এই অ্যান্টার্কটিক ট্রিটির উদ্দেশ্য হচ্ছে অ্যান্টার্কটিকা অঞ্চলে সামরিক কর্মকাণ্ড ও পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ, শুধু শান্তিপূর্ণ গবেষণার জন্য এটা উন্মুক্ত থাকবে এই অ্যান্টার্কটিক ট্রিটি, কারণ এখানে প্রচুর পরিমাণে জ্বালানির সম্পদ আছে। যদি সামরিক কর্মকাণ্ড চালানো হয় তাহলে সেক্ষেত্রে জ্বালানি সম্পদের ধ্বংস হয়ে যেতে পারে। এখন হচ্ছে মধ্য এশিয়ার দেশ। মধ্য এশিয়ার দেশ যে 5টা, এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এদের রাজধানীও গুরুত্বপূর্ণ। কাজাখস্তানের রাজধানী হচ্ছে নূর সুলতান, উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাশখন্দ, তুর্কমেনিস্তানের রাজধানী হচ্ছে আশখাবাদ, কিরগিজস্তানের রাজধানী হচ্ছে বিশকেক, তাজিকিস্তানের রাজধানী হচ্ছে দুশানবে। তাহলে কাজাখস্তান হচ্ছে নূর সুলতান, উজবেকিস্তান হচ্ছে তাশখন্দ, তুর্কমেনিস্তান হচ্ছে আশখাবাদ, কিরগিজস্তান হচ্ছে বিশকেক, তাজিকিস্তান হচ্ছে দুশানবে। এখন সেভেন সিস্টার্সও গুরুত্বপূর্ণ। সেভেন সিস্টার্সের মধ্যে আছে হলো 7টা প্রদেশ: অরুণাচল, আসাম, মেঘালয়, মণিপুরী, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা। অরুণাচল, আসাম, মেঘালয়, মণিপুরী, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা। স্ক্যান্ডিনেভিয়ার যে 5টা দেশ আছে এগুলো গুরুত্বপূর্ণ। এই 5টা দেশ হচ্ছে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড। পরীক্ষা আসতে পারে কোনটা স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়, তো সেক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান যে 5টা দেশ, এই 5টা দেশ মনে রাখতে হবে: নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড। তবে এর আগে একটা পরীক্ষা আসছিল বিসিএসের, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ নয় কোনটি? তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার যেই দেশগুলো আছে, 11টা দেশ আছে, সে 11টা দেশের নাম মনে রাখতে হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার সে 11টা দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ব্রুনেই, ভিয়েতনাম, মিয়ানমার, পূর্ব তিমুর, ফিলিপাইন, লাওস। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে, 11টা দেশ আছে, 11টা দেশের নাম হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ব্রুনেই, ভিয়েতনাম, মায়ানমার, পূর্ব তিমুর, ফিলিপাইন আর হচ্ছে লাওস। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বইটি কার লেখা? ভিআই লেনিন। প্রাকৃতিক আইনের উদ্ভব হয় কবে? উদ্ভব হয় কার লেখনী থেকে? থমাস হবসন, হুগো এবং জন লকের লেখনী থেকে। বাংলাদেশ কাদের সদস্য? বিসিআইএম, ইসি, ওআইসি, বিমস্টেক, এদের সদস্য হচ্ছে, এই সকল সংস্থার সদস্য হচ্ছে বাংলাদেশ। আরও বিভিন্ন সংস্থার সদস্য বাংলাদেশ আছে, কমনওয়েলথের সদস্য বাংলাদেশ, আইএলও এর সদস্য বাংলাদেশ, এসকেপের সদস্য বাংলাদেশ, জাতিসংঘের সদস্য বাংলাদেশ। সামরিক ভাষায় ডব্লিউএমডি এর অর্থ কী? ডব্লিউএমডি এর অর্থ হচ্ছে উইপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন। জেনেভা কনভেনশন গুরুত্বপূর্ণ। প্রথমে জেনেভা কনভেনশন হয় 1864 সালে। 1864 সালে প্রথম জেনেভা কনভেনশন হয়। এর প্রতিষ্ঠাতা হচ্ছে হেনরি ডুরান্ট, যিনি রেড ক্রস আন্দোলনের জনক। এর উদ্দেশ্য হচ্ছে যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের সুরক্ষা দেয়া। বর্তমান 4টা প্রধান জেনেভা কনভেনশন আছে, সেটা গৃহীত হয় 1949 সালে। বর্তমানে যে জেনেভা কনভেনশন
সেটার ভিতর 4টা চুক্তি আছে। সে 4টা চুক্তির প্রথম চুক্তিটা 1864 সালে যে চুক্তিটা হয়েছিল সেটাই হুবহু, যে যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের সুরক্ষা দিতে হবে। 2 নম্বরটা হচ্ছে সমুদ্রে আহত, অসুস্থ ও জাহাজডুবি সৈনিকদের সুরক্ষা দেয়া। 3 নম্বর হচ্ছে যুদ্ধবন্দীদের মানবিক আচরণ করা। 4 নম্বর হচ্ছে বেসামরিক লোকদের সুরক্ষা দেওয়া। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম জেনেভা কনভেনশন কত সালে গৃহীত হয়? 1864 সালে। এর মাঝে কিছু অতিরিক্ত প্রোটোকল আছে। 1977 সালে সেই 2টা প্রোটোকল গৃহীত হয় এবং 2005 সালে নতুন আরেকটা প্রোটোকল গৃহীত হয়। টোটাল 3টা প্রোটোকল গৃহীত হয়। এই প্রোটোকলগুলোতে প্রথম 1977 সালে যে 2টা প্রোটোকল গৃহীত হয় সেখানে গৃহযুদ্ধ এবং আধুনিক যুদ্ধ প্রযুক্তি এসব ব্যবহারের নিয়ম নিয়ে বলা হয় এবং সর্বশেষ 2005 সালে যে প্রোটোকলটা যোগ করা হয় সেখানে নতুন অস্ত্র ব্যবহারের নিয়ম নিয়ে বলা হয়। এখন হচ্ছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো হলো, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর পাশে 5 স্টার দেওয়া আছে। বিবিসি নিউজ হচ্ছে যুক্তরাজ্যের, সিএনএন হচ্ছে যুক্তরাষ্ট্রের। সিএনএনের ফুল মিনিং হচ্ছে কেবল নিউজ নেটওয়ার্ক। কেবল নিউজ নেটওয়ার্ক। আল জাজিরা হচ্ছে কাতারের। স্কাই নিউজ হচ্ছে যুক্তরাজ্যের। স্কাই নিউজ যুক্তরাজ্যের। ডুয়েচ ওয়েল হচ্ছে জার্মানির। এনএইচকে ওয়ার্ল্ড হচ্ছে জাপানের। ফক্স নিউজ হচ্ছে যুক্তরাষ্ট্রের। সিজিটিএন চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক, এটা হচ্ছে চীনের। দ্য গার্ডিয়ান এটা হচ্ছে যুক্তরাজ্যের। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের। লেমন্ড হচ্ছে ফ্রান্সের। আল হারাম হচ্ছে মিশরের। দ্য গ্লোবাল অ্যান্ড মেইল এটা হচ্ছে কানাডার। সাউথ চায়না মর্নিং পোস্ট এটা হচ্ছে হংকংয়ের। সাউথ চায়না মর্নিং পোস্ট এটা হচ্ছে হংকংয়ের। বাসফিড নিউজ এটা যুক্তরাষ্ট্রের। এক্সিওস এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের। দ্য কুইন্ট এটা হচ্ছে ভারতের। ডন এটা হচ্ছে পাকিস্তানের। দ্য স্ট্রিট টাইমস এটা হচ্ছে সিঙ্গাপুরের। কিয়োদো নিউজ এটা হচ্ছে জাপানের। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 5টা সংবাদ মাধ্যম তার হচ্ছে আল জাজিরা কাতারের, সিএনএন হচ্ছে যুক্তরাষ্ট্রের, স্কাই নিউজ হচ্ছে যুক্তরাজ্যের, দ্য গার্ডিয়ান এটা হচ্ছে যুক্তরাজ্যের, আর দ্য স্ট্রিটস টাইমস হচ্ছে সিঙ্গাপুরের। এখন হচ্ছে গুরুত্বপূর্ণ প্রণালী। অনেকগুলা প্রণালী আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 6টা প্রণালী এখানে দেওয়া হলো। এই 6টার মধ্যে আবার সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট 3টা প্রণালী হচ্ছে সুয়েজ খাল, পানামা খাল, আর এটা হচ্ছে হরমুজ প্রণালী। সুয়েজ খাল, পানামা খাল আর হরমুজ প্রণালী, এই 3টা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে সুয়েজ খাল। সুয়েজ খাল সংযোগ করে কোন 2টি সাগরকে? ভূমধ্য সাগরকে এবং লোহিত সাগরকে। সর্বসাধারণের জন্য সুয়েজ খালকে খুলে দেওয়া হয় কত খ্রিস্টাব্দে? 1869 খ্রিস্টাব্দে খুলে দেওয়া হয়। সুয়েজ খাল বিভক্ত করে কোন দেশকে? এটা আফ্রিকার মিশরকে এবং এশিয়ার সিনাই উপদ্বীপকে বিভক্ত করে। মিশর আর সিনাই উপদ্বীপ। মিশর হচ্ছে আফ্রিকাতে অবস্থিত, সিনাই উপদ্বীপ হচ্ছে এশিয়াতে অবস্থিত। তাহলে এই 3টে ইনফরমেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মিশর কাদেরকে বিভক্ত করে, কাদেরকে সংযোগ করে এবং সর্বসাধারণের জন্য কবে খুলে দেওয়া হয়? ভূমধ্য সাগর এবং লোহিত সাগর এদেরকে সংযোগ করে। আর হচ্ছে 1869 সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
আর বিভক্ত করে আফ্রিকার মিশর এবং এশিয়ার সিনাই উপদ্বীপকে। পানামা খাল গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে কোন খাল বা প্রণালী দুইটা মহাসাগরকে সংযোগ করে আবার দুইটা মহাদেশকে বিভক্ত করে। এটা একমাত্র এই পানামা খালই এইটা করছে। পানামা খাল দুইটা মহাসাগরকে সংযোগ করছে, আটলান্টিক মহাসাগর আর হলো প্রশান্ত মহাসাগর। আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগরকে সংযোগ করেছে পানামা খাল। আর দুইটা মহাদেশকে বিভক্ত করেছে, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে। তাহলে পানামা খাল উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে বিভক্ত করে, আটলান্টিক মহাসাগর আর হলো প্রশান্ত মহাসাগরকে সংযোগ করে। এরপর গুরুত্বপূর্ণ হচ্ছে হরমুজ প্রণালী, কারণ এই প্রণালী দিয়েই সারা বিশ্বে জ্বালানি তেল সবচেয়ে বেশি পরিবহন হয়। তো এই হরমুজ প্রণালী এইটা পারস্য উপসাগর ও ওমান সাগরকে সংযোগ করে, পারস্য উপসাগর ও ওমান সাগরকে সংযোগ করে আর পৃথক করে আরব উপদ্বীপ থেকে ইরানকে। আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করে। এই হরমুজ প্রণালীর দৈর্ঘ্য হচ্ছে 34 কিলোমিটার। এটি হচ্ছে তেল পরিবহনের প্রধান পথ সারা বিশ্বে। তাহলে সংযোগ করে পারস্য উপসাগর এবং ওমান সাগরকে, বিভক্ত করে আরব উপদ্বীপ এবং ইরানকে। এটা 34 কিলোমিটার দীর্ঘ এবং তেল পরিবহনের প্রধান পথ হচ্ছে এই হরমুজ প্রণালী। এখন হচ্ছে মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী উত্তরে ভারত মহাসাগরের আন্দামান সাগরকে, দক্ষিণে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করে। এটা মালয়েশিয়া ইন্দোনেশিয়াকে বিভক্ত করে। বাবেল মানদেব, এটা লোহিত সাগর এবং আরব উপসাগরকে সংযোগ করে। বাবেল মানদেব লোহিত সাগর ও আরব উপসাগরকে সংযোগ করে। জিব্রাল্টার প্রণালী আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরকে সংযোগ করে, বিভক্ত করে স্পেন ও মরক্কোকে। এটাও গুরুত্বপূর্ণ। জিব্রাল্টার প্রণালী বিভক্ত করে স্পেন ও মরক্কোকে, কিন্তু সংযোগ করে আটলান্টিক ও ভূমধ্য সাগরকে সংযোগ করে। পরিবেশ ইস্যু থেকে শুরু করে পরবর্তী টপিকগুলোতে আর ভয়েস দেওয়ার মতো আমরা সময় বের করতে পারিনি, এর জন্য এগুলো জাস্ট ইনফরমেশনগুলো আমরা দিয়ে দিলাম। এগুলো এখান থেকে আপনারা ভালো করে পড়ে ফেলবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকল।
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড আর সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান হচ্ছে 134তমতে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স, এটা শীর্ষতে আছে হচ্ছে ইউএসএ এবং সর্বনিম্ন অবস্থানে আছে হচ্ছে ভুটান। বাংলাদেশের অবস্থান 35তমতে। গণতান্ত্রিক সূচকে শীর্ষে আছে হচ্ছে নরওয়ে আর সর্বনিম্ন অবস্থানে আছে আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান 100তমতে। দুর্নীতিগ্রস্ত দেশ শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে দক্ষিণ সুদান। সর্বনিম্ন দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে ডেনমার্ক। বাংলাদেশের অবস্থান 14তমতে। মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড। সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। বাংলাদেশের অবস্থান হচ্ছে 130তমতে। বৈশ্বিক সন্ত্রাসবাদ এই সূচকে সবার শীর্ষে আছে হচ্ছে বুরকিনা ফাসো। সর্বনিম্ন অবস্থানে আছে ডেনমার্ক। বাংলাদেশের অবস্থান 35তমতে। হেনলি পাসপোর্ট সূচকে শীর্ষে আছে সিঙ্গাপুর। সর্বনিম্ন অবস্থানে আছে আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান 96তমতে এবং বাংলাদেশের সাথে 96তম পজিশনে ফিলিস্তিনিও আছে। তাহলে আফগানিস্তান সর্বনিম্ন পজিশনে আছে 3টা সূচকে, হেনলি পাসপোর্ট সূচকে, গণতান্ত্রিক সূচকে, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট সূচকে। অর্থনৈতিক স্বাধীনতাতে শীর্ষে আছে হচ্ছে সিঙ্গাপুর এবং সর্বনিম্ন অবস্থানে আছে উত্তর কোরিয়া। বাংলাদেশের অবস্থান 122-এ। বিশ্ব গণমাধ্যম সূচকে শীর্ষে আছে নরওয়ে। সর্বনিম্ন অবস্থান আছে ইরিত্রিয়া এবং বাংলাদেশের অবস্থান 149তমতে। জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 অনুষ্ঠিত হবে ব্রাজিলের বেলেমে। ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে এই জুন মাসে নেদারল্যান্ডের হেগেতে। G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। জাতিসংঘ মহাসভা UNGA 80 এটা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। জাতিসংঘ মহাসাগর সম্মেলন UN ওশেন কনফারেন্স অনুষ্ঠিত হবে ফ্রান্সের নিকেতে। নাফসা বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের সান দিয়েগোতে। জাতিসংঘ বন ফোরাম UN ফোরাম অন ফরেস্টস অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে 2025 সালের 6 থেকে 7 জুলাই। এটা অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। G7 সম্মেলন হবে 2025 সালে কানাডার আলবার্টাতে। বিমস্টেকের সম্মেলন 2025 সালে অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের ব্যাংককে। আইপিইউ এর মোট সদস্য রাষ্ট্র হচ্ছে 182টা এবং সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে বেলিজ। WTO বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মোট সদস্য রাষ্ট্র হচ্ছে 166টা এবং সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে পূর্ব তিমুর। ব্রিক্সের মোট সদস্য রাষ্ট্র হচ্ছে 10টা, সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। বিমস্টেক বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিমস্টেকের মোট সদস্য রাষ্ট্র হচ্ছে 7টা। বিমস্টেকের সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে থাইল্যান্ড। সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন, সার্কের মোট সদস্য রাষ্ট্র হচ্ছে 8টা এবং সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান। AIIB এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এটার সর্বমোট সদস্য রাষ্ট্র হচ্ছে 100টা, সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে নাউরু। IHO ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন, এটা মোট সদস্য রাষ্ট্র হচ্ছে 101টা, সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে গাম্বিয়া। ওপেক প্লাসের মোট সদস্য রাষ্ট্র হচ্ছে 11টা, সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে ব্রাজিল। পিসিএর মোট সদস্য রাষ্ট্র হচ্ছে 125টা, সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে আর্মেনিয়া। সম্প্রতি রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলার নাম কি? এটার নাম হচ্ছে স্পাইডার ওয়েব। রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলার নাম কি? স্পাইডার ওয়েব। পোল্যান্ডের নতুন
প্রেসিডেন্টের নাম কি? কার্ল নারকি। কার্ল নারকি। হেরিটেজ ফাউন্ডেশন কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান? ইউএসএ। হেরিটেজ ফাউন্ডেশন কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান? ইউএসএ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ 2025-এর জয়ী দল কে? উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ 2025-এর জয়ী দল হচ্ছে পিএসজি, প্যারিস সেন্ট জার্মেইন। ফাইনালে তারা ইন্টার মিলানকে প্রায় 5-0 গোলে পরাজিত করে। এটা ছিল পিএসজির উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ট্রফি। তাদের এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে 55 বছরে। 55 বছর পর তারা এই প্রথম এই ট্রফিটা পেয়েছে এবং তারা ইন্টার মিলানকে 5-0 গোলে হারিয়ে এই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা জিতে। সম্প্রতি বিশ্বের সবচেয়ে খাদ্য সংকটপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে কোনটি? গাজা উপত্যকা। আন্তর্জাতিক কার্ল দ্য গ্রেট 2025 পুরস্কার কে পেয়েছেন? উর্সুলা ভন ডার লেয়েন। আবার বলতেছি, আন্তর্জাতিক কার্ল দ্য গ্রেট 2025 পুরস্কার কে পেয়েছেন? উর্সুলা ভন ডার লেয়েন। আচ্ছা, এই কার্ল দ্য গ্রেট এই পুরস্কার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে শার্লেম্যান। শার্লেম্যান, ঠিক আছে। এই পুরস্কারটা দেওয়া শুরু হয় 1950 সাল থেকে। পরীক্ষা আসতে পারে কবে থেকে এই পুরস্কার দেওয়া চালু হয়? 1950 সাল থেকে চালু হয়। এবং এই পুরস্কারটা কেন দেওয়া হয়? এই পুরস্কারটা দেওয়া হয় এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যারা ইউরোপ এবং ইউরোপীয় ঐক্যের জন্য অসাধারণ অবদান রাখে, তাদেরকে দেওয়া হয় প্রত্যেক বছরেই। চীনের প্রধান গোয়েন্দা সংস্থার নাম কি? এমএসএস। চীনের প্রধান গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে এমএসএস। এই এমএসএসের পূর্ণরূপ হচ্ছে মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি। মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি। বর্তমানে শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে প্রথমে আছে নেপাল, আর বাংলাদেশ তৃতীয় অবস্থানে আছে। তাহলে বর্তমানে শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে প্রথমে আছে নেপাল, বাংলাদেশ তৃতীয় অবস্থানে আছে। বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ হচ্ছে জাপান। বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ হচ্ছে জাপান। সম্প্রতি মানব ইতিহাসে সবচেয়ে বড় ও শক্তিশালী যেই রকেট তৈরি করা হয়েছিল সেটার নাম কি? সেটার নাম হচ্ছে স্টারশিপ। এটা 2 স্তর বিশিষ্ট একটা রকেট ছিল, যার নিচের অংশে ছিল সুপার হেভি বুস্টার, যেখানে প্রায় 33টা ইঞ্জিন চালিত বুস্টার ছিল, আর এর উপরের অংশটার নামই ছিল হলো স্টারশিপ। এটা 27 মে নভেম্বরের মতো পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে। সফলভাবে মহাকাশে পৌঁছালেও এটা পৃথিবীতে ফেরার সময় বায়ুমণ্ডলের প্রচণ্ড তাপে ধ্বংস হয়ে যায়। তো তাহলে মনে রাখতে হবে, এটার নাম হচ্ছে স্টারশিপ। এটা 2টা অংশ ছিল, নিচের অংশে 33টা ইঞ্জিন চালিত বুস্টার ছিল, আর উপরের অংশটার নাম হচ্ছে স্টারশিপ। পৃথিবীতে যখন আসে তখন বায়ুমণ্ডলের প্রচণ্ড তাপে এটা ধ্বংস হয়ে যায়, আর এটা উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে, টেক্সাস স্টারবেস থেকে। কিজিলে লোমা ড্রোন কোন দেশের তৈরি? এটা তুরস্কের তৈরি একটা ড্রোন। কিজিলে লোমা ড্রোন কোন দেশের তৈরি? তুরস্কের। এভারেস্ট ম্যান নামে পরিচিত কে? এভারেস্ট ম্যান নামে পরিচিত হচ্ছেন কামি রিতা শেরপা। তিনি গত 27 মে 2025 সালের 27 মেতে তিনি 31 বারের মতো এভারেস্টের চূড়ায় উঠেন। তিনি হচ্ছেন নেপালের নাগরিক। তিনি সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় উঠেন হচ্ছে 1994 সালে, এবং এই 2025 সালে সে 31 বারের মতো উঠে। ইসরায়েল যুদ্ধ 13 জুন 2025 সালে হলো যুদ্ধ শুরু হয়। তো সেদিন ইরানে ইসরায়েল হামলা করে। ইসরায়েল যখন ইরানের উপর হামলা করে, তাদের সে হামলার সাংকেতিক নাম দেয় হচ্ছে অপারেশন রাইজিং লায়ন।
অপারেশন রাইজিং লায়ন। তো যখন ইসরায়েল এই ইরানের উপর হামলা করে সেই দিনই ইরান তখন পাল্টা আক্রমণ করে ইসরায়েলের উপর, এবং তাদের সেই হামলার সাংকেতিক নাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 3। তাহলে 13 জুন দুইটা ঘটনা ঘটে। সর্বপ্রথম হচ্ছে ইসরায়েল ইরানের উপর হামলা করে এবং সেই হামলার সাংকেতিক নাম দেয় অপারেশন রাইজিং লায়ন। পরবর্তীতে সেই দিনই তখন পাল্টা আক্রমণ করে ইরান ইসরায়েলের উপরে এবং সেই হামলার সাংকেতিক নাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 3। তারপর 22 জুন 2025 সালে যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে পরিচালিত অভিযান হয়, 3টা সামরিক অভিযান হয়, 3টা জায়গাতেই সামরিক অভিযান হয়, ফর্দোতে, নাতানজতে এবং ইস্পাহানে। এবং সেই সামরিক অভিযানের নাম যুক্তরাষ্ট্র দেয় হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার। এই 3টা স্থান হচ্ছে ইরানের 3টা পারমাণবিক স্থাপনা। তাহলে 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টা পারমাণবিক স্থাপনায় যে সামরিক অভিযান চালায় সে অভিযানের নাম হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার, এবং সেই 3টা পারমাণবিক স্থাপনার নাম হচ্ছে ফর্দো, নাতানজ আর ইস্পাহান। তার পরের দিন 23 জুনে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরান যে আক্রমণ চালায় সে আক্রমণের নাম হচ্ছে বাশারাত আল ফাত। এবং এই বাশারাত আল ফাত এই যে আক্রমণটা চালায় এটা চালায় কোন সামরিক ঘাঁটিতে? এটা চালায় হচ্ছে আল উদেহিদ ঘাঁটিতে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি আছে হচ্ছে 12টা, এবং তাদের এই সামরিক কর্মসূচির নাম হচ্ছে সেন্টকম, মানে হচ্ছে সেন্ট্রাল কমান্ড। সেন্ট্রাল কমান্ড এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সেন্টকম। এবং এই 12টা ঘাঁটির মধ্যে সবচেয়ে বড় ঘাঁটি এই কাতারে অবস্থিত, এবং এই বৃহত্তম ঘাঁটির নাম হচ্ছে আল উদেইদ ঘাঁটি। এই ঘাঁটিতেই 23 জুন হামলা চালায় ইরান। আর ইরান যে হামলাটা চালায় এটার নাম দেয় হচ্ছে বাশারাত আল ফাত। এখানে প্রায় 8,000 মার্কিন সেনা রয়েছে এই আল উদেহিদ ঘাঁটিতে। আর তারপরের দিন অর্থাৎ 24 জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়। তাহলে এই 4টা তারিখে 5টা ঘটনা মনে রাখতে হবে: 13 জুন, 22 জুন, 23 জুন, 24 জুন। 13 জুন ইসরায়েল প্রথম হামলা করে ইরানের উপর, যেটার নাম হচ্ছে অপারেশন রাইজিং লায়ন, এবং সেই দিনই আবার পাল্টা আক্রমণ ইরান করে ইসরায়েলের উপর, যেটার নাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 3। 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা করে এবং সেটার নাম হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার। 23 জুন কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা করে হচ্ছে ইরান, যেটার নাম হচ্ছে বাশারাত আল ফাত। এবং তারপরের দিন 24 জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়। ফিফা ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে। অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? অ্যান্থনি আলবানিজ। অ্যান্থনি আলবানিজ। ফাত্তাহ এক কি? এটা হচ্ছে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। কোন শহরকে ইরানের পবিত্র শহর বলা হয়? কোম। অ্যারো কোন দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা? ইসরায়েলের। তাফতান। তাফতান সীমান্ত কোন দুই দেশের মাঝে অবস্থিত? ইরান, পাকিস্তান। ইরান, পাকিস্তান। দাহিয়া কৌশল কি? ইচ্ছাকৃত ও সম্পূর্ণ ধ্বংসের একটা সামরিক কৌশল। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা বা ইরানের সর্বোচ্চ নেতার নাম কি? আয়াতুল্লাহ ইমাম সৈয়দ আলী খামেনি। আয়াতুল্লাহ ইমাম সৈয়দ আলী খামেনি। আম আমদানিতে শীর্ষ দেশ ইউএসএ, আম রপ্তানিতে শীর্ষ দেশ মেক্সিকো। RS-24 ইয়ার্স কোন দেশের ক্ষেপণাস্ত্র? রাশিয়ার। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর বর্তমান সদস্য সংখ্যা কয়টি? 9টি। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সর্বশেষ সদস্য কে? আলজেরিয়া। সর্বশেষ সদস্য আলজেরিয়া। B-2 স্পিরিট বোমারু বিমান কোন দেশের তৈরি? ইউএসএর। B-2 স্পিরিট বোমারু বিমান কোন দেশের তৈরি? ইউএসএর।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বর্তমান মহাপরিচালক কে? রাফায়েল গ্রোসি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বর্তমান মহাপরিচালক কে? রাফায়েল গ্রোসি। হরমুজ প্রণালীর দৈর্ঘ্য কত? 167 কিলোমিটার। 167 কিলোমিটার। হরমুজ প্রণালী সংযুক্ত করেছে কোন সাগর বা উপসাগরকে? ওমান উপসাগর এবং আরব সাগরকে। হরমুজ প্রণালী পৃথক করেছে কোন দুটি দেশকে? ইরানকে এবং ওমানকে। সম্প্রতি কানাডায় কততম G7 সম্মেলন অনুষ্ঠিত হয়? 51তম। 51তম G7 সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসরায়েলের বন্দর নগরী হাইফা কোন সাগরের উপকূলে অবস্থিত? ভূমধ্যসাগর। ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত। হাইফা কোন দেশের বন্দর নগরী? ইসরায়েলের। ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলন কবে হয়? 2025 সালের 24 জুন। 2025 সালের 24 জুন ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলন হয়। অবশ্যই এই লেকচারটি ভালোভাবে আপনারা কয়েকবার পড়ে ফেলবেন এবং সেই সাথে আমাদের এই চ্যানেলে গিয়ে প্রিভিয়াস লেকচারগুলো ভালোভাবে পড়ে ফেলবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।